নমস্কার বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আমি সুদর্শন রয়েছি আপনাদের সঙ্গে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে একটি অনবদ্য ভয়ের গল্প, ঝাড়গ্রামে ঝিলের ধারে। তবে গল্পে প্রবেশ করার আগে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। আপনাদের মাথায় যদি থেকে থাকে এমন কোনো গ্রাম বাংলার ভৌতিক গল্পের প্লট, তাহলে সেই প্লটটি অবশ্যই আমাদের সঙ্গে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে শেয়ার করতে ভুলবেন না। আমরা বেছে নেব আপনাদের মধ্যে থেকে পাঠানো প্লটগুলিকে, যেই প্লটের মধ্যে লুকিয়ে থাকবে পরতে পরতে ভয় আর আতঙ্ক, এবং আপনাদের মধ্যে থেকেই পাঠানো প্লট বাছাই করে সেই প্লটের উপর গল্প একের পর এক আসতে থাকবে আমাদের চ্যানেলে। তাই আমাদের সঙ্গে থাকুন, এবং আপনার মাথায় যদি থেকে থাকে কোনো আইডিয়া, অবশ্যই সেটা আমাদের মেল করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি যে গল্পটি শুনবেন, এই গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে এই গল্পের কোনো স্থান, কাল বা পাত্রের কোনো মিল নেই। তাই আশা রাখছি শ্রোতা বন্ধুরা গল্পটিকে শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন, এবং আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে আজ থাকছেন শুভঙ্কর এবং সুমিত। শুরু হচ্ছে লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, ঝাড়গ্রামে ঝিলের ধারে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর ও পৌরসভা এলাকা ঝাড়গ্রাম। পাহাড়, নদী, ঝর্ণা, এই অঞ্চলের সৌন্দর্যে অভিভূত হন সকলেই। বর্ষায় এই অঞ্চলে পর্যটকদের আসা যাওয়া বেড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। কলকাতা থেকে এই ঝাড়গ্রামের দূরত্ব মোটামুটি 174 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা মতো। এই দূরত্বটা বোধহয় ভ্রমণ প্রেমীদের জন্য মোটেই খুব একটা বেশি নয়। তাই আষাঢ়ে এক সকালে কলকাতা থেকে ঝাড়গ্রাম গ্রামী ট্রেনে চড়ে বসল রূপঙ্কর। এই ট্রিপটা ওর জীবনের প্রথম সোলো ট্রিপ। ঝাড়গ্রামের ট্রিপটা ও একাই উপভোগ করবে। সাধারণত বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে ভারতবর্ষের নানান কোণে ঘুরে বেরিয়েছে এই বছর 24-এর যুবক রূপঙ্কর। কলেজ কমপ্লিট করে একটি বেসরকারি সংস্থায় কাজ করে সে। একটু ছুটি পেলেই মনটা উড়ে ওঠে, ইচ্ছে করে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যায়। হঠাৎ করেই 2 দিনের একটা ভ্যাকেশন এসেছে অফিস থেকে। আগের বছর পুজোর দিনগুলোতে টানা কাজ করেছিল, তাই বরাদ্দ ছুটির 2টি দিন টেবিলে এসে টোকা মারল। সেই দিনটা ছিল সোমবার। সপ্তাহের প্রথম দিন। অফিসে উপচে পড়া ভিড়। সকাল থেকে দুর্দান্ত কর্মব্যস্ততা। ল্যাপটপের স্ক্রিনে চোখ ডুবিয়ে বসেছিল রূপঙ্কর। কিবোর্ডে হাত ছুটছিল ক্রমাগত। হঠাৎ ওর পাশের টেবিলে কেউ যেন 2টো টোকা মারল। মুখ তুলে রূপঙ্কর দেখল হাজির হয়েছেন স্বয়ং বস মহাশয়। অফিসের সবাই ওনাকে চেনে, সমীহ করে চলে, কিন্তু রূপঙ্করের কাছে উনি অফিসের বস কম, বড় দাদা বেশি। চেয়ারটা ঘুরিয়ে বসল সে। ঠোঁটের কোণে একটা মুচকি হাসি রেখে প্রশ্ন করল সে, বলো অম্বরীশদা, আজকে এত তাড়াতাড়ি তলব? এত তাড়া দিও না বুঝলে, লাস্ট ফাইলটা নিয়ে কাজ করছি, জাস্ট কমপ্লিট হবে, তোমার দরজায় গিয়ে বলে আসবো। আর যদি দেরি করাও তাহলে যে কাজটা শনিবার থেকে চলছে সেটা কিন্তু মঙ্গলবার পর্যন্ত গড়াবে, এই গ্যারান্টি দিলুম। রূপঙ্করের কথা শুনে হেসে উঠলেন অম্বরীশ। সেই হাসি মুখ বজায় রেখে বললেন, তুমি বৃথাই এত চিন্তা করো রূপঙ্কর। এই যে আমি এলাম, তোমাকে তাড়া দিতে নয়, কিন্তু সপ্তাহের শুরুতেই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি খুশি হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রূপঙ্কর। কর্মব্যস্ত অফিসের প্রায় অনেকেই দুজনের কথোপকথন শুনছে। রূপঙ্কর বলল, কি ব্যাপার বলো তো অম্বরীশদা, এমন চমকে না দিয়ে সরাসরি বলো তো কি বলবে। সত্যি রূপঙ্কর, এমন চাপ খেয়ে গেলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা শোনো, পুজোয় টানা কাজ করেছো, একটা দিনও ছুটি নাওনি। সবাই 1-2 দিন করে ছুটি নিয়েছে, তা যে ছুটিটা জমে আছে সেটা নিতে ইচ্ছা করছে না। তোমার খাতায় 2 ছুটি পাওনা আছে। আরে যাও যাও, একটু বাউন্ডুলে পোনা করে এসো।
ছুটির কথা শুনে রূপঙ্করের মুখটা হাসিতে ভরে উঠল। পুজোতে একটা দিনও ছুটি নেয়নি, খালি মনে হচ্ছিল অফিসে থাকলেই ভালো হয়। এই বছর প্রথমবার এই অফিসে জয়েন করেছে সে। আসলে রূপঙ্কর কলকাতার ছেলে নয়, জলপাইগুড়ির ছেলে। চাকরির কারণে কলকাতায় এসেছে। এই শহরে প্রথম বছর ভীষণ একা একা লাগছিল, তাই বাধ্য হয়ে অফিসে পড়েছিল। দুই একজন আসতো, কথা বলতো, ফেরার পথে ঠাকুর দেখে ভালো খাবার দাবার কিনে বাড়ি ফিরত। এভাবেই কেটে যায় ওর আগের বছরের পুজো। অতএব সেই ছুটির কথাই নাকি নিজে এসে বস রূপঙ্করকে বলছে, যা বেটা ঘুরে আয়। তাই দ্বিতীয়বারের জন্য আর না করল না রূপঙ্কর। হাসি মুখে বলল, থ্যাংক ইউ অম্বরীশ দা। কিন্তু ছুটি তো পেয়েছে। আগে হলে জলপাইগুড়ি ছুটে যেত, কলকাতায় তেমন বন্ধু বান্ধব নেই। এবার ভাবল জলপাইগুড়ি না গিয়ে বরং একটা সোলো ট্রিপ করা যাক। ছোটবেলা থেকে এমন একটা সুপ্ত ইচ্ছে মনে ছিল না তা নয়, সেটা যে এমন মেঘ না চাইতেই জলের মতো চলে আসবে এটা বুঝতে পারেনি রূপঙ্কর। যাকে মনে মনে বেশ খুশি হয়ে দিনের দিন কাজটা কমপ্লিট করে ফেলল সে। তারপর বাড়িতে ফিরে ভাবল, কাল পরশু দুদিন ছুটি, এত কম সময়ের মধ্যে কোথায় যাওয়া যায়। আকাশের বাদলা মেঘ যেন চুম্বকের মতো আকর্ষণ করছে। এমন মেঘের সঙ্গে ঝর্ণা যদি পাশাপাশি বসে, মনটা আনন্দে নেচে উঠল রূপঙ্করের। এক মুহূর্তে ভেবে নিল সকালে ট্রেন ধরে সোজা যাবে ঝাড়গ্রাম। অনেক সকালে হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেন ছাড়ে। পিঠে একটা ব্যাগ চাপিয়ে জানলার ধারে একটা সিট পেয়ে বসে গেল সে। মনের মধ্যে যেন হাজারটা প্রজাপতি লাফাচ্ছে, একা একা ঘুরতে যাচ্ছে। নিজেই নিজের পিঠ চাপড়ে রূপঙ্কর বলল, সাবাস। সময় মতো ট্রেন ছাড়ল। ঝাড়গ্রাম স্টেশনে নেমে তখনই ঠিক করে নিল একটা হোটেল বুক করতে হবে। কপাল গুনে একটা হোটেলে জায়গাও পেয়ে গেল। আবার কি, এবার শুধু আজ কোথায় যাবে আর কাল কোথায় যাবে সেসব প্ল্যান করা বাকি। সকালের ব্রেকফাস্ট টেবিলে বসে সেটাই ভাবছিল রূপঙ্কর। এমন সময় পাশের টেবিল থেকে একজন বেশ গুরুগম্ভীর গলায় বলল, তা ঝাড়গ্রামে ঘুরতে আসা হয়েছে বুঝি, নাকি কোনো কাজে? না না, ঘুরতেই এসেছি। কাজ থেকে ছুটি পেয়ে দুদিনের মন বদল বলতে পারেন। আমি এখানে অনেক দিন হলো আসছি, আষাঢ় মাসেই আসি মূলত। তা আপনি একা নাকি? না না, কেউ নেই সঙ্গে, আমি একাই এসেছি। কোথায় কোথায় ঘুরবেন ঠিক করেছেন? এই তো সেটাই ঠিক করছিলাম। আচ্ছা, আপনি বললেন প্রায় প্রতি বছর আসেন, আমাকে একটু বলবেন কিভাবে আমি এই সাইট সিনগুলো সাজাবো? সবাই যেমন যায় তেমনভাবেই যান। ওই কনক দুর্গার মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, লালগড় রাজবাড়ি, ঝর্ণা আরও আছে। গাড়ি ঠিক করে যান, ওরাই সব রুট আপনাকে বলে দেবে। তবে আমার কথা যদি শোনেন তাহলে একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানা ধরে রওনা দিন। এমন কিছু দেখতে পাবেন যাতে নিমেষে তাজ্জব হয়ে যাবেন। ইন্টারেস্টিং, বেশ দিন তবে ঠিকানাটা। আজকেই দেখছি জায়গাটা কভার করা যায় কিনা। একটা সাদা রঙের পাতায় আবছা হাতের লেখা একটা ঠিকানা। অ্যাডভেঞ্চার করার নেশায় বুঁদ হয়ে রূপঙ্কর ঠিক করলো আজকেই সেখানে যাবে। মানুষটিকে ধন্যবাদ জানিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল রূপঙ্কর। আশেপাশে খোঁজ করে একটা গাড়িও ঠিক করল। সবটাই বেশ ঝটপট হয়ে যাচ্ছে। জীবনের প্রথম সোলো ট্রিপে এত সহজে সমস্ত বন্দোবস্ত ও করে ফেলতে পারবে সেটা রূপঙ্কর আগে ভেবে দেখেনি। যাকে খুশি হওয়াই তো আসল। গাড়ি ঠিক করে রওনা দিল সাইট সিনের উদ্দেশ্যে।
চেনা জানা স্পটগুলো সব দেখা হয়ে গেছে। এবার লাঞ্চ সারার পালা। স্থানীয় একটা হোটেলে খাওয়া দাওয়া সারতে যাবে, ঠিক সেই সময় সকালের ওই লোকটা কি অদ্ভুতভাবে যেন তাকিয়ে রয়েছে রূপঙ্করের দিকে। রূপঙ্কর নিজেই এগিয়ে গেল, তারপর কাছে গিয়ে বলল, আপনিও এখানে? তা ঘুরতে বেরিয়েছেন বুঝি? আমাকে বলতেই পারতেন, আপনি আর আমি একসাথে চলে আসতাম। এমনিতে তো আমি একাই এসেছি, ঘুরতে এসে একজন সঙ্গী পেলে মন্দ কি? আমি যে ঘুরতে আসিনি, একটা কাজে এসেছি। আপনাকে একটা কথা বলার ছিল। যে ঠিকানাটা সকালবেলা দিলাম, পারলে আজকেই যান। আজকে পূর্ণিমা আছে, সে রাতে অন্ধকার পাবেন না। না না, আপনি ভুল করছেন। আমি তো বিকেলে যাব ভেবেছিলাম। রাতে একটা অচেনা জায়গায় যাওয়া কি ঠিক হবে নাকি? সারাদিন ঘুরে ফিরে হোটেলে এসে রেস্ট করব। নতুন জায়গা, এতটা দুঃসাহস বোধহয় দেখানো উচিত নয়। গেলে আজকেই যান, আর সন্ধ্যার পর। যেটা দেখবেন বলে ঠিক করেছেন, সেটা রাতের অন্ধকার ছাড়া দেখা যায় না। তাই বলছি কি, যদি যাওয়ার হয় আজকেই যান, নয়তো কোনোদিন যাবেন না। আচ্ছা মশাই, আপনি তো মনে হচ্ছে আমাকে নির্দেশ দিচ্ছেন। আমি ঘুরতে এসেছি, কোথায় যাব সেটা তো আমি ঠিক করব। যাই করি না কেন সুবিধা বুঝে তো করতে হবে। তাছাড়া আমিও ওই জায়গায় নাও তো যেতে পারি। আপনি বিষয়টা নিয়ে এত চিন্তিত কেন? প্লিজ কিছু মনে করবেন না, আমি একটু কড়া গলাতেই বললাম। অবশ্যই, সবটা আপনার উপর। আজ আসি, যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। নমস্কার। লোকটির হাবভাব ভারী অদ্ভুত লাগলো রূপঙ্করের। যেন রূপঙ্করকে ওই জায়গাটায় পাঠাতে পারলে ওনার বিশেষ কিছু একটা লাভ আছে। এখনকার দিনে কাউকেই বিশ্বাস করা যায় না, সাবধানে পা ফেলতে হবে। বিকেলের দিকে ও ভাববে যাবে কি যাবে না, তারপর সিদ্ধান্ত নেবে। তাড়াহুড়ো করে কোনো কিছুই করা উচিত নয়। খাওয়া দাওয়া সেরে উঠে পড়ল রূপঙ্কর। গাড়িতে ফিরে গিয়ে ড্রাইভার দাদাকে বলল, চলুন বাকি জায়গাগুলো কভার করা যাক। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবো, কেমন? আজকে যদি কিছু অংশ বাকি থেকে যায় তাহলে বাকিটা কাল সেরে নেব। রূপঙ্করের কথা শুনে মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি। বাকি জায়গাগুলো মন খুশি রেখে ঘুরে নিল রূপঙ্কর। পছন্দের জায়গাগুলো ছবি তুলে রেখে দিল। জলপাইগুড়ি গিয়ে গর্ব করে মা বাবাকে বলবে, তোমাদের ছেলে বড় হয়ে গেছে, দেখো এখন একা একাই ঘুরতে পারে। নিজের মনেই হেসে উঠল রূপঙ্কর। ঘড়ির কাঁটা যেন ছুটছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। গাড়ির সিটে বসে ক্লান্ত রূপঙ্কর ড্রাইভারকে বলল, দারুণ ঘুরিয়েছেন আপনি। কালকেও কিন্তু ঠিক এইভাবেই ঘোরাতে হবে। আপনার নম্বর রেখে দেব, পরে যদি আবার আসি আপনার সঙ্গেই যোগাযোগ করব। শুনুন না দাদা, একটু তাড়াতাড়ি হোটেলে চলুন। সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, খুব টায়ার্ড লাগছে। এবার একটু গড়াগড়ি চাই। বলেই হেসে উঠল খোশ মেজাজি রূপঙ্কর। গাড়ি ছুটছে নিজের গতিতে। দুপাশে গাছপালা সরে সরে যাচ্ছে। চওড়া পিচের রাস্তা ধরে ছুটে চলেছে রূপঙ্করের চার চাকাটি। মাঝে মধ্যে দুই একবার ধিমি তালে বৃষ্টি শুরু হলো। জানলা দিয়ে বৃষ্টি ছুঁয়ে ছোট্ট বালক হয়ে উঠল রূপঙ্কর। খেয়াল নেই কখন দু চোখে ঘুম এসে বসেছে। সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল রূপঙ্কর। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল। চোখ মেলে রূপঙ্কর দেখল চারিদিকে ঘন অন্ধকার। শুধু আকাশে মেঘের আড়াল থেকে অদূরে আলো ছড়াচ্ছে পূর্ণিমার চাঁদ। একটা জায়গায় এসে থেমে গিয়েছে রূপঙ্করদের বাহনটা। চোখে জল দিয়ে রূপঙ্কর ড্রাইভারকে জিজ্ঞেস করল, এ কি দাদা, এখানে দাঁড়িয়ে আছেন যে? এমন ঘন জঙ্গল, শুনশান রাস্তায় গাড়িতে কোনো প্রবলেম হলো নাকি?
এতক্ষণে উত্তর দিলেন ড্রাইভার। বললেন, দাদা, সামনে দেখুন সারি সারি গাছ পড়ে রয়েছে। আমি জানি না এগুলো কিসের, তবে যা বুঝছি গাড়ি নিয়ে এই পথ দিয়ে যাওয়া যাবে না। ভয়ে শুকিয়ে গেল রূপঙ্কর। শঙ্কিত কণ্ঠে বলল, যাওয়া যাবে না মানে? কিভাবে হোটেলে ফিরব? সারা রাত কি এখানেই থাকতে হবে নাকি? সেটাই তো বুঝতে পারছি না দাদা। গাড়ি থেকে নামলে বিপদ, গাড়িতে বসে থাকলেও বিপদ। কি করব বুঝতে না পেরে গাড়ির লাইটটা অফ করে বসে আছি। আপনি যদি কিছু বুঝতে পারেন তাহলে আমাকে জানান। ঝাড়গ্রাম সম্পর্কে অনেক শুনেছে রূপঙ্কর। প্রকৃতি এখানে অফুরন্ত সৌন্দর্য মেলে রাখে ঠিকই, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর। এখনো নাকি এই অঞ্চলে ডাকাতি হয়। কপালে লাল ফেট্টি বাঁধা লম্বা তিলক কাটা ডাকাত নয়, এরা সব আধুনিক ডাকাত, প্যান্ট শার্ট পরা হামলাকারী। এসব কথা মনে পড়তেই ভয়ে গলা শুকিয়ে গেল রূপঙ্করের। কি করবে মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে গেল। কিন্তু এখানে বসে থাকলে তো চলবে না, নেমে কিছু একটা উপায় বের করতে হবে। আর বসে থাকলেও যে বিপদ এসে ঘাড়ের উপর লাফিয়ে পড়বে না, তারই বা গ্যারান্টি কি আছে? মাথা ঠান্ডা করে এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে। যেমন করেই হোক রাতের মধ্যে হোটেলে ফিরতে হবে। রূপঙ্কর ড্রাইভারকে বলল, গাড়িটা রেখে চলুন আমার সাথে, সামনে কি পাওয়া যায় দেখি। গাড়ি নিয়ে তো এখান দিয়ে যাওয়া যাবে না, অগত্যা পাই ভরসা। দেখুন, এখানে বসে থাকলেও বিপদ আর নামলেও বিপদ। তার চেয়ে বরং বিপদের মুখোমুখি হওয়া যাক, যা হবে দেখা যাবে। আবার চলুন দাদা। 1 মিনিট ভাবল রূপঙ্কর, তারপর বলল, আচ্ছা সামনে কি মেন রোড বা অন্য কোনো ফেরার পথ আছে? মানে মাইলের পর মাইল হাঁটা তো যাবে না, একটা উদ্দেশ্য ধরেই যেতে হবে। দেখুন, সামনে একটা ঝিল আছে, যেতে হলে ওই ঝিল পেরিয়ে যেতে হবে। এই রাস্তাটা ওই ঝিলের ধারে গিয়ে মিশেছে। আরেকটা রাস্তা আরো অনেকটা দূর পেরিয়ে মেন রোডের সাথে মিশেছে। একটা চান্স নিয়ে দেখা যায়, ঝিলে যদি নৌকো থাকে তাহলে তাড়াতাড়ি পার হওয়া যাবে। ওপারে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতর দিয়ে আপনি লোকালয়ে পৌঁছে যাবেন। সেটাই বরং করি, চলুন। ড্রাইভারের কথায় সম্মতি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল রূপঙ্কর। তারপর গাছ টপকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছল একটা ঝিলের পাড়ে। একটা বিস্তৃত ঝিল, আশেপাশে গাছপালার আবরণ, নিস্তব্ধ আর নিঝুম। আলো বলতে শুধু ওই চাঁদের আলো। এখানে ভারী অদ্ভুত একা লাগছে রূপঙ্করের। যেন মনে হচ্ছে এই পৃথিবীতে ও একমাত্র মানুষ, আর এই জায়গাটা পৃথিবীর কোনো আড়ালে চুপচাপ এতদিন লুকিয়েছিল। ড্রাইভার বললেন এই ঝিলে নাকি নৌকো থাকে, তবে কোনো নৌকোই তো দেখতে পেল না রূপঙ্কর। এই কথাটা ড্রাইভারকে বলতে যাবে এমন সময় সে খেয়াল করল ওর পাশে লোকটা নেই। নিমেষে বুকটা শুকিয়ে গেল রূপঙ্করের। তবে কি উনিও এই দলের সাথে মিশে আছেন? এবার কি সবাই মিলে হামলা করবে ওর উপর? ইস, যেন কপাল চাপড়াতে ইচ্ছে করছে রূপঙ্করের। কেন যে ঘুমিয়ে পড়ল? কত চেষ্টা করেছিল দুটো চোখকে খোলা রাখার, কিন্তু অবাধ্য ঘুম তাঁর শক্তির চেয়ে উপরে। বিচ্ছিরি একটা আশঙ্কা মনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। একা ঘুরতে আসলে অনেক কিছু মেনে চলতে হয়। রূপঙ্কর কি একটু বেশি হালকাভাবে নিয়েছিল, নাকি কোনো এক অমোঘ টান ওকে এই ঝিলের কাছাকাছি নিয়ে এলো? সব চিন্তা ভাবনা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ও যে ঝাড়গ্রামে, সেটা অফিসে একটা বন্ধু ছাড়া কেউ জানে না, মা বাবাকেও জানানো হয়নি। ভেবেছিল বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবে, কিন্তু এখন এ কোন অতল জলে এসে পড়ল রূপঙ্কর। অজানা অচেনা একটা জায়গায় প্রাণ বাঁচানো যেন এখন সাপ লুডোর খেলার মতন। একটা ভুল চাল দিলেই শটাং শূন্যে। ভয়ের পর ভয়ের স্তর ঘিরে ধরছে রূপঙ্করের মনকে।
ঠিক এমন সময় যেন দূরে একটা আশার আলো জ্বলে উঠল। একটা নৌকা না? আনন্দে 10টা ফড়িং যেন নেচে উঠল রূপঙ্করের মনে। বাঁচার আলো যেন ঝিলের জল ঠেলে এগিয়ে আসছে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হাত নেড়ে চিৎকার করে নৌকার মাঝিকে ডাকতে লাগলো, এই যে দাদা, এইদিকে এইদিকে, আমাকে একটু ওপারে পৌঁছে দিন না। আপনি যা চাইবেন তাই দেব, একটু রক্ষা করুন আমাকে। এই যে দাদা, শুনছেন? রূপঙ্করের মনে হলো মাঝি বোধহয় ওর ডাক শুনেছে। নৌকো নিয়ে যেন এই পাড়ের দিকেই আসছে। হাততালি দিয়ে উঠল রূপঙ্কর। এই তো শুনেছে, এদিকে এদিকে। তবে আবার একটা ভয় এসে চাপল। ইনিও ওই দলের সাথে যুক্ত নয় তো? কি মুশকিল হয়েছে, ঘুরতে এসে এমন একটা কাণ্ড যে কাউকেই বিশ্বাস হচ্ছে না। আর এই ড্রাইভার দাদাই বা কোথায় গেল? ধুর, আর ভালো লাগছে না। সে আর এসব কথা ভাবতে পারছে না। এখন মনে হচ্ছে হোটেলে ফিরতে পারলেই বোধহয় ভালো হয়। রূপঙ্করের ডাকে পাড়ে এসে দাঁড়ালো নৌকোটি। বৃদ্ধ মাঝি নৌকাতেই বসেছিলেন। বললেন, ওপারে যাবেন বুঝি বাবু? রাত কিন্তু অনেক হয়েছে, আর দেরি করেন না, চলে আসুন। এই জায়গাটা কিন্তু ভালো নয়। আর বিন্দুমাত্র বিলম্ব না করে নৌকায় চড়ে বসল রূপঙ্কর। তারপর বলল, কাকা, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। আপনি শুধু আমাকে ওপারে পৌঁছে দিন, ভীষণ বিপদে পড়েছি। কিছু মনে করেন না বাবু, কি হয়েছিল একটু খুলে বলবেন? আমি আসলে ঘুরতে এসেছি। আসার পথে রাস্তায় দেখি সারি সারি গাছ পড়ে আছে। আমার ড্রাইভার হঠাৎ করে উধাও হয়ে যায়। এখন ওই পারে যাওয়ার জন্য আপনি আমার ভরসা। আসলে কি বলেন তো বাবু, এই পথে কেউ খুব একটা আসে না। আর ওই যে দেখছেন গাছ পড়ে আছে, ওটা ইচ্ছে করেই, যাতে এই ঝিলের পাড়ে কোনো মানুষ এসে না পৌঁছায়। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল রূপঙ্করের। এই ঝিলের ধারে কেউ আসতে চায় না, সে আবার কি? বলছি, একটু বলবেন কেন কেউ এখানে আসতে চায় না? মানে আমি যখন এসেই পড়েছি তখন কৌতূহল হচ্ছে, বলতে পারেন। সে তো আমি বলতেই পারি বাবু, কিন্তু আপনি ভয় পাবেন না তো? আর ভয়? একটু আগে যা প্রাণ ভয় পেয়েছি, এখানে এখন মনে হচ্ছে সব কিছু তুচ্ছ। তাছাড়া মনে হচ্ছে এই ঝিল পেরোতে অনেকটা সময় লাগবে। এতক্ষণ আমি মুখ বুজে বসে থাকতে পারি না। তার চেয়ে বরং একটু কথা বলি। বলুন না, কিসের জন্য এই ঝিল মানুষ এড়িয়ে চলে? কেন আপনি এই কথা বললেন? ঘটনাটা বলার আগে প্রথমেই বলি বাবু, আপনার অনেক কপাল ভালো যে আজকে আমি এখানে এসেছি। আমি কোনোদিন আসি না। আমি একা মানুষ, ভয় ডর নেই। পেটের দায়ে এদিক ওদিক কাজের সন্ধানে থাকি আর কি। আজ কি মনে হতে ঝিলে নৌকো নিয়ে বেরোলুম। দেখুন, আপনার জন্য ভালোই হলো। যাকে সেসব কথা থাকুক, আপনাকে বরং বলি ঝিলটা কেন এখানকার মানুষ এড়িয়ে চলে। তবে হ্যাঁ, একটু শক্ত হয়ে বসতে হবে আপনাকে। ঝিল পেরোবার সময় কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে। বুকের পাটা থাকলে আপনি মোটেও অজ্ঞান হবেন না। এসব কথা শুনে কান্না ভয় হয়। আমতা আমতা করে রূপঙ্কর বলল, বললাম না ভয় পাচ্ছি না, আপনি বলুন কি বলার আছে। এই ঝিলের ওপারে আমাদের মতিহার গ্রাম। আগে অনেক মানুষ ছিল, এখন দিন দিন মানুষ কমছে। গ্রামের নামটা শুনেই হঠাৎ সম্বিত ফিরল রূপঙ্করে। আরে, সকাল থেকে ওই লোকটা তো মতিহার গ্রামের কথাই বলছিল যেন আজই যাই। মাথাটা গলিয়ে গেল রূপঙ্করে। তবু দাঁতে দাঁত চিপে সে মাঝিকে বলল, হ্যাঁ, মতিহার গ্রাম। তারপর? মাঝি গল্প বলে চললেন। আমাদের মতিহার গ্রামের মোড়ল মশাই ভারী ভালো মানুষ, জানেন। সবার সুখে দুঃখে পাশে থাকেন।
সব সময় সবার কথা শোনেন, কারোর কখনো ক্ষতি চাননি। বিরাট মনের মানুষ উনি, সব সময় মানুষের বিপদে হাত বাড়িয়ে দেন। এই মানুষটার পরিবারে মাত্র 2 জন মানুষ, একজন তার স্ত্রী আর একজন তার ছেলে। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোভাবেই ছিলেন তিনি। তবে একদিন একটা ঘটনা সবটা যেন এলোমেলো করে দিল। সেদিন ছিল আজকের মতোই আষাঢ়ের এক পূর্ণিমার রাত্রি। গ্রামের একটা কাজে বেরিয়েছিলেন মোড়ল মশাই। জঙ্গল পেরিয়ে আসার সময় তিনি হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ পান। বাচ্চার কান্নার শব্দ? কি বলছেন? ঠিক এমন সময় একটা কাণ্ড ঘটল। ঝিলের চারিদিকে যেন প্রতিধ্বনিত হতে লাগলো একটা বাচ্চার কান্নার শব্দ। ভয়ে কুঁকড়ে গেল রূপঙ্কর। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, এটা কি হচ্ছে মাঝি কাকা? কার কান্নার শব্দ এটা? বললাম না বাবু, এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটবে। চিন্তা নেই, আমি তো আছি, ঠিক আপনাকে ওপারে পৌঁছে দেব। ততক্ষণ কোনো শব্দ না করে আমার কথা শুনুন। মাঝি বলে চললেন। সেই পূর্ণিমার রাতে জঙ্গলের ধার থেকে যে কান্নার শব্দটা শোনা যাচ্ছিল, সেই দিকেই এগিয়ে গেলেন মোড়ল মশাই। গাছপালার আড়ালে একটা সাদা কাপড়ে মোড়ানোর সদ্যজাত শিশু একা অন্ধকারে বোধহয় ভয় পাচ্ছিল। বাচ্চাটাকে দেখে মন কেঁদে উঠল মোড়ল বাবুর। ওর মা বাবা কে জানে? মানুষ এত নিষ্ঠুর হয়? ছোট্ট বাচ্চাটাকে এভাবে এখানে ফেলে গেছে। বিন্দু মাত্র বিলম্ব না করে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন তিনি। কি অদ্ভুত! মোড়ল মশাইয়ের কোলে উঠতেই কান্না থামিয়ে দিল বাচ্চাটা। শিশুটির কপালে চুমু খেয়ে মোড়ল মশাই বললেন, তোর মা বাবা তোকে ফেলে গেছে ঠিকই, কিন্তু আমি যখন তোকে পেলাম তখন আজ থেকে তুই আমার সন্তান। আমার বড় ছেলের পর তুই আমার ছোট ছেলে। বাচ্চাটাকে কোলে করে বাড়ি চলে এলেন মোড়ল মশাই। কিন্তু বাড়িতে ফিরতেই শুরু হলো মহা অশান্তি। বাচ্চাটিকে কিছুতেই মেনে নিতে পারল না মোড়ল মশাইয়ের বউ এবং ছেলে। তখন ছেলের বয়স ওই 10 বছর। বুদ্ধি হয়েছে বেশ ভালো। কুড়িয়ে পাওয়া ভাইকে মোটেই সে গ্রহণ করতে চাইল না। তারপর কি হলো বাচ্চাটা? বউ আর ছেলের অশান্তি সহ্য করেই নিজের কোলে পিঠে বাচ্চাকে মানুষ করলেন মোড়ল মশাই। নিজের ছোট ছেলেকে সব সময় আগলে রাখতেন তিনি। মোড়ল মশাইয়ের মনে ভয় ছিল ওনার ছোট ছেলের যখন তখন ক্ষতি হতে পারে, আর কারা ক্ষতি করবে তাও জানতেন তিনি। এই বাড়িতেই বড় হতে লাগলো 2 ছেলে, কিন্তু প্রতিনিয়ত মা এবং ভাইয়ের গঞ্জনা শুনতে শুনতে মন ভেঙে যেতে লাগলো ছোট ছেলেটার। বাবাকে নালিশ করতো না সে, মনে প্রাণে চাইতো কিভাবে মা আর ভাইকে ভালোবাসা যায়। সব কথা বিশ্বাস করত। মা আর ভাই একটু আদর করলে গলে যেত মনটা, আর সেইটাকেই হাতিয়ার করলো 2 জনে। তলে তলে ষড়যন্ত্র করতে লাগলো ঠিক কিভাবে ছোট ছেলেটাকে সরিয়ে দেওয়া যায়। আর একদিন সেই ষড়যন্ত্রকে সত্যি করেও ফেলল। কি বলছেন? ওরা মেরে ফেললো নাকি বাচ্চাটাকে? আর কি বলি শুনুন, গ্রামের সবাই সবটা জানে। একদিন ছেলেটাকে ভুলিয়ে এই ঝিলের পাড়ে নিয়ে এলো ওর সৎমা। সঙ্গে ভাইও অবশ্য ছিল। আর ঝিলের পাড়ে এসে এই ঝিলের জলে ধাক্কা মেরে ফেলে দিল মাত্র 15 বছরের কিশোরটিকে। তারপর মহা আনন্দে ফিরে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে সবাইকে বলল ছেলে নাকি পা পিছলে জলের মধ্যে পড়ে গিয়েছে। যদিও ওই কথা মোটেও বিশ্বাস করলেন না মোড়ল মশাই। ছোট ছেলেকে আগলে রাখতে না পারার যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো তাকে। দিনের পর দিন কিরকম যেন একটা মনমরা হয়ে শুকিয়ে যেতে থাকলেন তিনি। সারাক্ষণ ছোট ছেলের কথা ভাবতেন, কিভাবে তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন, কিভাবে তাকে বড় করলেন,
সবটা ভাবতে ভাবতে মনের মধ্যে অপরাধ বোধ জন্মাতে থাকলো তার। কেন কেন ছেলেকে নিজের কাছে রাখলেন না, এই প্রশ্ন বারবার মাথায় ঘুরতে লাগলো মোড়ল মশাইয়ের। তারপর কি হলো? এরকম অপরাধ বোধ নিয়ে মানুষ বাঁচতে পারে? একদিন এই জেলে নিজেকে উৎসর্গ করলেন মোড়ল মশাই। সারা গ্রামে তার মৃত্যুতে শোক নেমে এলো। বড্ড ভালো মানুষ ছিলেন কি না। মোড়ল মশাই মারা যেতে ক্ষমতা দখল করলো মোড়ল মশাইয়ের বড় ছেলে। পরপর 2 মৃত্যুতে গ্রামে ঘটতে থাকলো অদ্ভুত সব কাণ্ড। কেমন সব কাণ্ড? মাঝি একবার চারিদিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, হঠাৎ হঠাৎ দুজনকে দেখা যেতে লাগলো। বিশেষ করে এই পূর্ণিমার রাতে এই জেলের পাড়ে নয়তো জলের মধ্যে একবার না একবার ওরা দেখা দেবেই। বলেই একটা আঙুল তুলে জলের মাঝে নির্দেশ করলেন মাঝি। সেদিকেই তাকাতে রূপঙ্কর দেখল জলের মাঝে বছর 15 তরতাজা যুবক যেন ভাসছে। তার সারা গা থেকে যেন চুইয়ে পড়ছে জল, 2 চোখ বন্ধ, তার 2টো হাত সামনের দিকে ছড়ানো। বেশ কিছুক্ষণ একইভাবে থাকার পর হঠাৎ চোখ খুলে তাকালো সে। লাল বর্ণ চোখ, উস্কো খুস্কো চুল, তার বুকের মধ্যে জমানো শত অভিমান যন্ত্রণা ডুকরে কেঁদে উঠল ছেলেটি। যে বিশ্বাসঘাতকতার পরিণতি তার মৃত্যু, পূর্ণিমার ঝিলের জলে যেন সেই যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটে উঠছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠল রূপঙ্কর। কি দেখছি আমি? না না! এখন তারা ঝিলের ঠিক মাঝে, শক্ত হাতে দাঁড় বাইছে মাঝি কাকা। ফিসফিস করে কানের কাছে এসে বললেন, চুপ 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 করে বসে থাকুন বাবু। ও কারোর কোনো ক্ষতি করে না। প্রতি আষাঢ় পূর্ণিমার রাতে একবার করে দেখা দেয় খালি। ওর যন্ত্রণার কথা সবাইকে শোনায়। কেউ বোঝে কেউ বোঝে না। বেশ কিছুক্ষণ ও এইখানেই থাকবে, তারপর আস্তে আস্তে মিলিয়ে যাবে। ওর জন্য ভারী কষ্ট হয় জানেন। ফুটফুটে ছেলেটা ওই শয়তান মার ছেলের ষড়যন্ত্রের শিকার হলো। এরপর শুধু গ্রামে নয়, মোড়ল মশাইয়ের বাড়িতেও ভয়াবহ কাণ্ড সব ঘটতে লাগলো। ছোট্ট ছেলেটার আত্মা মুক্তি পায়নি। প্রতিশোধ স্পৃহায় সে আবার ফিরে এলো মোড়ল মশাইয়ের বাড়িতে। একদিন সকালবেলায় মোড়ল মশাই দেখলেন এক ফুটফুটে মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে এসে কাজ করতে চায়, পেটের দায় নাকি চলে এসেছে। মোড়ল মশাই বুঝলেন এই মেয়ে গ্রামের কেউ নয়, কারণ তিনি তাকে চেনেন না। তবু মেয়েটাকে ফেরাতে পারলেন না। এদিকে তখন মোড়ল মশাইয়ের বাড়ির এলোমেলো অবস্থা, কাজ করার লোক নেই। একটা কাজের মেয়ের খোঁজ চলছিল। ভারী আনন্দ করে বর্তমান মোড়ল মশাইয়ের মা বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। কিন্তু তিনি জানতেও পারলেন না এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, বরং মোড়ল মশাইয়ের মৃত ছোট ছেলে অন্য রূপ ধরে ফিরে এসেছে। ছেলেটা প্রতিশোধ নিল। এই কথা বলে এক ঝলক দুপাশে দেখে নিল রূপঙ্কর। মাঝি বলল, কদিন পর থেকে মোড়ল মশাইয়ের বাড়িতে এমন কিছু ঘটতে লাগলো যে ভয়ে গোটা গ্রাম পুরো কুঁকড়ে গেল। একদিন মেয়েটা তার ভাই আর সৎ মাকে, অর্থাৎ বর্তমান মোড়ল মশাই আর তার মাকে বলল, চলুন আপনাদের রান্না করে খাওয়াই। কিন্তু রান্না যখন পাতে উঠে এলো তখন চিৎকার করে উঠল সকলে, এসব কি? মেয়েটা যে মাথার চুল ছিঁড়ে তার সঙ্গে চামড়া মাংস মিশিয়ে রক্তাক্ত একটা পদ রেঁধেছে। এই ঘটনার পর থেকেই সকলে বুঝে গেল মেয়েটা সাধারণ কেউ নয়, ওর সঙ্গে কোনো ইতিহাস জড়িত আছে। কয়েকদিনের মধ্যেই ঘটে গেল অঘটন। তবে সেই অঘটনে শান্তি পেলেন মোড়ল বাবু। ধীরে ধীরে সে নিজের প্রতিশোধ মেটালো। প্রথমে সৎ মা, তারপর অপরাধী ভাই,
দুজনকেই হত্যা করেছিল সে। সে কি ভয়ঙ্কর হত্যা! জলের মধ্যে মুখ ডুবিয়ে শ্বাস রোধ করে তারপর একদিন রাতে মেয়েটার হাত ধরে সম্মোহিত অবস্থায় ঝিলের পাড়ে চলে এলেন তার দাদা অর্থাৎ মোড়ল বাবু। ঝিলের জলে নিজের জীবনটা ক্রমশ উৎসর্গ করলেন। মাঝির মুখে গোটা কাহিনী শুনে আর নড়াচড়া করতে পারল না রূপঙ্কর। সে যেন গুটিয়ে গেছে ভয়। এত ভয় সে আগে এই জীবনে পায়নি। এদিকে বেশ কিছুক্ষণ ঝিলের জলে ছেলেটি দেখা দিতে লাগল। তার একটু পরেই আরও একটা এমন দৃশ্য ভেসে উঠল যা দেখে রূপঙ্করের বুকের রক্ত হিম হয়ে গেল। ছেলেটি জলের উপর ভাসতে লাগলো আর ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হাওয়ার মধ্যে হাত বাড়িয়ে যেন কাউকে খুঁজতে লাগলো। ভয়ঙ্কর কিছু প্রত্যাশা করেই শক্ত হয়ে বসে রইল রূপঙ্কর। তার একটু পরেই ওই একই জলের উপর ভেসে উঠল এক পুরুষ মূর্তি, যার 50 ঊর্ধ্ব বয়স। নিঃসন্দেহে তিনি মতিপুর গ্রামের পুরনো মোড়ল মশাই। কিন্তু আশ্চর্য, এনাকে তো আগেও দেখেছে রূপঙ্কর, সকালবেলা ব্রেকফাস্টের সময়, তাছাড়াও দুপুরবেলা লাঞ্চের সময়। পাশের টেবিলে বসে থাকা সেই অচেনা লোকটি। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল রূপঙ্করের। সবটা পরিষ্কার হয়ে গেল জলের মতো। এই কারণেই উনি বারবার বলছিলেন পূর্ণিমার রাতে মতিপুর ঝিলের পাশে এসে দাঁড়াতে। তিনি নিজের যন্ত্রণার কাহিনী শোনাতে চেয়েছিলেন। হায় রে, মানুষটির সঙ্গে কেমন রূঢ় ব্যবহার করেছিল রূপঙ্কর। একবার কষ্ট হলো, আর একবার ভয়ে এসে ধরল তাকে। একজন মৃত মানুষের সঙ্গে পরপর দুবার সাক্ষাৎ হয়েছে তাঁর। ঝাড়গ্রামে এসে এই কোন অভিজ্ঞতার সম্মুখীন হলো সে। আর একটা প্রাণ ভয় আঁকড়ে ধরল, ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারবে তো? এখনো ওই পারে পৌঁছয়নি সে, তার মধ্যেই এইসব কাণ্ড হচ্ছে ঝিলের মধ্যে। এদিকে কান্নার শব্দ যেন ক্রমে বেড়ে চলেছে। দুই হাতে কান চাপা দিয়ে মাঝিকে রূপঙ্কর বলল, মাঝি দাদা, আর কতক্ষণ? তাড়াতাড়ি আমাকে ওপারে নিয়ে চলুন। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে বাঁচান। এই ভয়াবহ দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না। এদিকে সামনের দৃশ্য ক্রমেই বদলাচ্ছে। ছেলেটার কাছে একটু একটু করে এগিয়ে আসছেন মোড়ল মশাই। তারা একে অপরকে জড়িয়ে ধরেছে, আর এবার সমস্বরে ডুকরে কেঁদে উঠেছেন। এই দৃশ্য দেখে ভয় আর যন্ত্রণা দুই মিলেমিশে একাকার হয়ে গেল। চোখ বন্ধ করল রূপঙ্কর। হঠাৎ ওর মনে হলো নৌকো যেন থেমে রয়েছে। আর এই আশঙ্কা মনে আসতেই চোখ খুলে তাকালো রূপঙ্কর, আর এমন একটা দৃশ্য দেখল যাতে ভয়ে চিৎকার করে উঠল সে। রূপঙ্কর দেখল নৌকায় বসে আছে শুধু সে একা, আশেপাশে আর কেউ নেই। এই মাঝ ঝিলে দুই যন্ত্রণা কাতর অতৃপ্ত আত্মার সঙ্গে একা রূপঙ্কর। এরকম পরিস্থিতিতে কি করা উচিত তার? ভয়ে চিৎকার করে উঠল রূপঙ্কর। ধীরে ধীরে লুটিয়ে পড়ল রূপঙ্কর। পূর্ণিমার রাতে মতিপুর ঝিলের নৌকোর উপর অজ্ঞান অবস্থায় পড়ে রইল কলকাতা থেকে যাওয়া সুপুরুষ এক যুবক। পরদিন সকাল হলো। রূপঙ্কর দেখল সে পাড়ে ঘাসের মধ্যে শুয়ে আছে। আশেপাশে কৌতূহলী জনতার ভিড় জমেছে। সেই ভিড়ের মধ্যে থেকেই একজন এগিয়ে এলো। রূপঙ্করের থেকে জানতে চাইল তার পরিচয়, কি হয়েছিল তাঁর, ইত্যাদি ইত্যাদি। সবটাই বলল রূপঙ্কর। মানুষটি বলল, কাল রাতেই জলের মধ্যে এক মাঝিকে দেখা গিয়েছিল। আসলে তিনি এক সময় এই ঝিলের জলে আত্মহত্যা করেছিলেন। আর কিছু ভাবতে পারছিল না রূপঙ্কর। টলতে টলতে সে এগিয়ে গেল সামনের দিকে। এক রাতের মধ্যে এমন সব ঘটনার সাক্ষী হয়েছে সে, যে মুখে রাগ কাটতে পারছে না। শুধু ভাবছে কি আশ্চর্যভাবে এত কিছুর পরেও সে প্রাণে বেঁচে গিয়েছে। আর সেই কথা চিন্তা করেই সামনের দিকে হেঁটে চলল রূপঙ্কর।